স্যামসাং এবং অ্যাপেলকে নাড়িয়ে দেওয়া কোম্পানি ভিভোর একটা ফোন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এটা হলো ভিভো X100 Pro। এই বছর তাদের ভিভো X200 Pro চলতেছে। তো এটা কিন্তু গত বছরের তাদের ফ্ল্যাগশিপ ফোন। এখন পুরাতন মার্কেটে এটা অ্যারাউন্ড 80,000 টাকা আপনারা কিনতে পারবেন। এখন এটা কিনতে চাইলে আপনারা অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো পুরাতন ফোন যদি কিনতে চান বা পুরাতন ল্যাপটপ কিনতে চান তাহলে ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের 2টা শোরুম আছে। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো এবার বিস্তারিত জানার আগে প্রথমে এটার বক্স নিয়ে আমি একটু কথা বলতে চাই। ভিভোর বক্সিং বাই খুবই প্রিমিয়াম। এই বক্সটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের একটা বক্স। এর মধ্যে কিন্তু চার্জার, কেবল, কভার টভার যা যা লাগে সবই দেওয়া আছে। সো ফ্ল্যাগশিপ ফোনে যে এটা দিচ্ছে এই জন্য চাইনিজ কোম্পানিকে আমি ধন্যবাদ দিতে চাই। এই কাজগুলো কিন্তু অন্যান্য কোম্পানি করতেছে না। তারা কিন্তু আমাদের এক্সট্রা কস্ট ধরিয়ে দিচ্ছে। এবং ফোনটা যদি ডিজাইনে আসি, এটা ব্যাক সাইডে দেখেন আপনারা কত বড় একটা ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন গোল করে। এখানে জাইসের ব্র্যান্ডিং আছে বিকজ এই যে সেন্সরটা সেটা কিন্তু জাইসের সাথে কোলাবোরেট করে আসলে এটাকে টুইকিং করা, এবং যে গ্লাসটা আছে উপরে সেটা কিন্তু টি-স্টার কোটিং দেওয়া আছে। সো এটা বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে বলতেছি। তবে পিছনে যে ফিনিশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাসের, সামনে পিছনে গ্লাস রয়েছে আর ফ্রেমটা রয়েছে অ্যালুমিনিয়ামের। আর যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন তার সাইডেও কিন্তু অ্যালুমিনিয়ামের রিং রয়েছে। আর ফোনটা কিন্তু ভাই বেশ বড় সড়ো ফোন, তবে হাতের মধ্যে ধরে সুপার কমফোর্টেবল লাগে বিকজ সাইড গুলো কার্ভ হওয়ার কারণে হাতের মধ্যে দারুণ একটা গ্রিপ দেয়। তবে এখনকার ফোনগুলো কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে। লাইক 2025 সালে 24 সালে কিন্তু সব ফোন কোম্পানি ফ্ল্যাট ফোন বানাচ্ছে। সেই দিক থেকে এই ফোনটা যখন সামনে থেকে দেখবেন আপনার কাছে একটু ব্যাকডেটেড মনে হতে পারে। সো ডিজাইনের দিক থেকে এখন আসলে আমি বলবো যে একদম আপ টু ডেটেড না, বাট এইটার জায়গায় আসলে খুবই সুন্দর একটা ডিজাইন। ফোনটার বটমে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে যেখানে 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। স্টিরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি একদম দুর্দান্ত, খুবই লাউড আছে, ভালো লাগে শুনতে। সিম স্লট রয়েছে এখানে, ডুয়াল সিম সাপোর্ট করে, কোনটা ই সিমও আছে। ফোনটাতে কিন্তু 6.78 ইঞ্চির একটা এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। HDR10+ 120 হার্টজ এর রিফ্রেশ রেট যা যা দরকার সবই আছে। এবং এটা যে ব্রাইটনেস আছে যে কোনো কন্ডিশনে আপনি খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং গত 2-3-4 বছরের ফোনগুলোতে আসলে ডিসপ্লে জায়গা আসলে কমপ্লেইন করার জায়গা থাকে না। সো এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল। সো এটার ডিসপ্লে অবশ্যই টপ নচ লেভেলের আছে। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। অনেকেই কার্ভ ডিসপ্লেটা পছন্দ করে। ছোট্ট একটা সেলফি ক্যামেরা কাট আউট আছে যেখানে আবার ফেস লকও সাপোর্ট করে। এটা আমি দেখলাম খুব লো লাইটেও ভালোভাবে কাজ করে, খুবই অ্যাকুরেট আর কি। তবে এই ফোনটার যে জিনিসটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে যে এখানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট নাই, জাস্ট অপটিক্যাল একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা আসলে ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে ডেফিনেটলি মেনে নেওয়া যায় না। এবং এই সেন্সরটা আমার কাছে খানিকটা ডিলে মনে হয়েছে। সো এই জায়গাটা বাদে ওভারঅল আনলকিং এর ক্ষেত্রে এটা খুবই রিলায়েবল আছে। ফেস লকটা মোটামুটি আপনাকে একটা ভালো সাপোর্ট দিয়ে দিবে আর কি। তবে ফোনটার স্পেসিফিকেশন কিন্তু ভাই একদম জ্যাম প্যাক বিকজ এটাকে পাওয়ার করতেছে ডাইমেনসিটি 9300 প্রসেসর, এবং যেটা কিন্তু গত বছরের মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল। তবে এটাকে সাপোর্ট করার জন্য আরো যে স্পেসিফিকেশন ভিভো এখানে দিয়েছে সেটা ভাই ইনসেইন। বিকজ এই যে ইউনিটটা আমি ব্যবহার করতেছি এখানে 16 জিবি র্যাম রয়েছে, এর সাথে UFS 4.0 এর স্টোরেজ টাইপ রয়েছে, যেটা এখানে স্টোরেজ রয়েছে 512 জিবি। সো ক্রেজি একটা জিনিস। এবং এটাতে কিন্তু অরিজিন OS 5 রান করতেছে এখন বেসড অন Android 15। সো আমি এই ফোনটা ব্যবহার করতে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ভাই ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এটা ওভার পাওয়ার্ড একটা ফোন, রিলায়েবল একটা পারফরমেন্স আপনাকে দিবে। আপনি গেমিং করতে চাইলে 120 FPS পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন পাবজিতে, এবং অন্যান্য যেসব গেমগুলো আছে লাইক যদি হাই গ্রাফিক্যাল গেম জেনশন ইম্প্যাক্টের কথা বলি, বা আপনি যদি মডার্ন কনভার্ট খেলতে চান বা যে কোনো ধরনের আসলে গেমিং সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, দারুণ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। অর্থাৎ এটা একটা সলিড গেমিং ফোন বলতে পারেন। আবার নরমালি কাজকর্ম করতে গেলে তো একদম সুপার ক্রেজি ফাস্ট হবে। তবে এটাতে অরিজিন OS চলতেছে, দ্যাট মিনস এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন। সো চাইনিজ ভেরিয়েন্টের যে প্রবলেম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু একদম বেস লেভেল থেকে কার্নেল লেভেল থেকে চলে না, যে কারণে যদি ব্যাকগ্রাউন্ডে চালায় না রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যদি কল আসে তাহলে সরাসরি কল বা নোটিফিকেশন পাবেন না। এবং আই হোপ যে আপনারা সবাই জানেন যে চাইনিজ ভেরিয়েন্টের প্রবলেম গুলো কি। সো সেই প্রবলেমটা এখানে আছে। তবে এই ফোনটাতে কিন্তু আপনারা 3 বছরের মেজর OS আপগ্রেড পাবেন এবং আরো 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। সো এখনো আরো 2টা মেজর OS আপগ্রেড পাওয়া যাবে, Android 16 এবং 17। সো সফটওয়্যার সাপোর্টের দিক থেকে আমি বলতে পারি যে একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে লাইক স্যামসাং, গুগল বা যদি আপনি অ্যাপেলের সাথে কম্পেয়ার করেন তাহলে এই ফোনটা অনেক পিছিয়ে আছে। এবং আমি দেখছি যে এই 3টা কোম্পানি লাইক গুগল, স্যামসাং এবং অ্যাপল বাদে মোস্ট অফ দ্য কোম্পানি আসলে ফেইলিং টু সাপোর্ট দ্য সফটওয়্যার। সো এটা কিন্তু এই জায়গায় কম্প্রোমাইজ আছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি। তবে একটা জিনিস আমি ভালো দেখছি যে এটার পাম রিজেকশন
ডিটেকশন খুবই ভালো আছে, লাইক কার্ভ ডিসপ্লে হলে ওয়ান হ্যান্ডে ব্যবহার করতে গেলে এই জিনিসটা কিন্তু অনেক হয়, লাইক মিসটাচ হয়। তো সেই ব্যাপারটা এই যে অরিজিন ওএস আছে সেটা খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারে, এবং এই যে অপারেটিং সিস্টেমটা সেটা খুবই অপটিমাইজ। সো নর্মালি ব্যবহার করতে গেলে ওভার হিটিং হওয়ারও কোনো প্রবণতা আমি দেখিনি। হ্যাঁ, ভিডিও করতে গেলে বা ফটোগ্রাফি করতে গেলে, গেমিং করতে গেলে একটু হিটিং হয়, তবে সেটাকে ওভার হিটিং বলা যায় না। খুবই স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যায়, এটা আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি। তবে এই ফোনটা মেইন বিশেষত্ব হলো এটার ক্যামেরা সেটআপ, বিকজ এবছর তারা ভিভো X200 Pro দিয়ে কিন্তু স্যামসাং এবং অ্যাপেলকে কাঁপিয়ে দিয়েছে। তবে গত বছরের ক্যামেরা সেটআপ কেমন ছিল সেটা একটু আপনাদেরকে দেখাই। তবে হার্ডওয়্যার গুলো একটু প্রথমে বলি। এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে এবং 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে। আর তাছাড়া একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে, যেটা ডিফল্ট ফোকাল লেন্থ হলো 100 mm, এবং এটাও কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। তবে এই ফোনটা ছবি তুলতে গেলে আপনাকে ডিফল্ট 0.6x থেকে শুরু করে 100x পর্যন্ত ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, অর্থাৎ এক্সট্রিম ওয়াইড থেকে শুরু করে আপনি একদম ক্লোজলি চলে যাইতে পারতেছেন সাবজেক্টের। তবে আমি দেখলাম যে এটা 10x পর্যন্ত বা 10 এ টুনি আসলে 20x পর্যন্ত একদম ক্লিয়ার ইমেজ দেয়। তারপরে যা আছে মোটামুটি এটা একটা গিমিক টাইপের বলা যাইতে পারে। আমি জানি না আসলে রিয়েল লাইফ সিনারিওতে ওই ধরনের ছবি মানুষ আসলে কোন সময় ব্যবহার করবে, তবে যারা আসলে ইউজফুল মনে করেন তাদের কাছে হতে পারে। তবে আমি এইটার যে ক্যামেরার এক্সপেরিয়েন্সটা পেয়েছি, লাইক আলট্রা ওয়াইডে দারুণ ডিটেইল প্রোভাইড করে, আর মেইন সেন্সরটাও খুবই এক্সিলেন্ট ভাই। আর টেলিফটো লেন্স ডিফল্ট যেটা 4.3x দেয় সেটা দিয়েও দারুণ ছবি পাওয়া যায়। আপনি যদি নর্মালি লাইক ডে লাইট বলেন এবং লো লাইট বলেন ছবি তুলতে গেলে এটা ফটোগ্রাফি নিয়ে আপনি মোস্ট অফ দ্য টাইম স্যাটিসফাইড থাকবেন, ছবির ডিটেইলও খুব ভালো পাবেন। মোস্টলি আপনি দেখবেন যে এখনকার ফোনগুলোতে আলট্রা ওয়াইডে অনেক দুর্বলতা আছে, যেটা 2025 সালের ফোনগুলোতে এসে রিকভার করছে। তবে এটা 2023 সালেও খুবই ভালো একটা সেন্সর কিন্তু প্রোভাইড করছিল, এবং যেটার আলট্রা ওয়াইডে কিন্তু খুব ভালো ডিটেইল প্রিজার্ভ করতে পারে, ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালোভাবে ক্যাপচার করতে পারে। তবে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে যখন হিউম্যান সাবজেক্ট নিয়ে আপনি ছবি তুলবেন সেক্ষেত্রে দেখছি যে ওভারঅল আসলে ফ্রেমটাকে ব্যালেন্স করতে যায়, এক্সপোজ করতে যায়, আসলে হিউম্যান সাবজেক্টের প্রায়োরিটি অনেক কমিয়ে দেয়, যে কারণে যখন আলট্রা ওয়াইডে ছবি তুলবেন হিউম্যান সাবজেক্ট থাকলে খানিকটা ডার্ক আসে। তবে মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সের ক্ষেত্রে এটা উল্টা দেখছি, তারা ফেসটাকে ফোকাস দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে ফেসটাকে আরো বেশি হোয়াইটনিং করে ফেলে। এই জিনিসটা অনেকে ভালো লাগতে পারে, অনেকে আবার পছন্দ নাও করতে পারে। লাইক ভিভো দিয়ে আপনি যদি ছবি তোলেন, আপনার যদি ফেস ডার্কও হয়, কালো মানুষও হয়, সেটাকে একদম সাদা ফকফকা ধবধবা করে দিবে, ছবি আসলে লিটারালি এডিট করা লাগে না, একদম রেডি টু আপলোডের মতো। এটা অনেকেই পছন্দ করে, এবং মোস্টলি এটা পোর্ট্রেট তুলতে গেলে আপনি এটা এনজয় করবেন ভাই, বিকজ এটা পোর্ট্রেটে আপনাকে 5টা ডিফল্ট ফোকাল লেন্থ দিচ্ছে, 24mm, 35, 50, 85 এবং 100mm। সো 100mm যেটা করতেছে যে টেলিফটো লেন্স রয়েছে পেরিস্কোপ যেটা, সেটাকে ব্যবহার করতেছে। পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিটেকশন খুবই ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারও খুবই ভালো। তবে ফেসের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ফেসটাকে অনেক বেশি স্মুথ করে ফেলে, এবং লাইক 70% সময় আসলে ডিজিটাল আর্টিফিক্ট টাইপ করে ফেলে। এটা আপনি নর্মালি ছবি তুলে দেখলে আপনি খুব বেশি আসলে নোটিস করবেন না, বাট যদি ছবিটাকে একটু জুম করেন তাহলে দেখবেন যে ইউ আর লুজিং লাইক লট অফ ডিটেইল। অ্যাজ এ রিজাল্ট এই পিকচারগুলো কিন্তু ডিজিটাল আর্টিফিক্ট টাইপের দেখা যায়। সো এইটা আমার কাছে আসলে পার্সোনালি পছন্দ হয় না। আমি পছন্দ করি যে যখন আপনি আসলে ছবি তুলবেন, ছবির ডিটেইলটা লাইক ফেসে আমার যেসব টেক্সচার আছে, যদি কোনো মোলস থাকে, ব্রোন থাকে, সেগুলো দেখা যেতে হবে। বর্তমানে ফোনগুলোতে আসলে এটা হ্যান্ডেল করতে পারে, লাইক মোলটাকে দূর করে ফেলে, বাট ফেসের যে স্কিন টেক্সচার থাকে সেটা কিন্তু ধরে রাখতে পারে। তো সেক্ষেত্রে এই X100 Pro-তে কিন্তু আমি দেখি নাই, লাইক একদম সবই হারাই ফেলে এবং কালো মানুষকেও সাদা করে ফেলে। এইটা যদি আসলে মেয়েরা ব্যবহার করেন বা যারা আসলে এডিটেড টাইপের পিকচার বেশি পছন্দ করেন তাদের ক্ষেত্রে এটা ভালো লাগবে। আর যদি আপনি বেশি শার্প এবং বেশি ডিটেইল খোঁজেন সেক্ষেত্রে ইউ আর লুজিং সাম ডিটেইল হেয়ার, বাট আপনি আসলে পোর্ট্রেটটা আপাত দৃষ্টিতে বা নর্মালি দেখলে লাইক আপনার মোস্ট অফ দ্য টাইম এটা পোর্ট্রেট ভালো লাগবে, এবং মোস্টলি আপনি যেটা পাচ্ছেন সেটা হলো খুবই টাইট একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা আসলে পোর্ট্রেট তোলার জন্য খুবই ম্যান্ডেটরি। এবং এখানে আপনি 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 4K 60 FPS এ আপনি সব লেন্সে শিফট করে করে ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারতেছেন। তো এইটা দারুণ একটা ব্যাপার যে 4K তে সিমলেসলি 60 FPS এ ভিডিও করতে পারতেছেন। তবে ভিডিও করার ক্ষেত্রে অপোজিট লাইটে যদি হিউম্যান সাবজেক্ট থাকে সেটাকে ভালোভাবে আসলে ব্যালেন্স করতে পারে না। যখন আসলে উল্টা পাশে লাইক ব্যাকলাইট অনেক আছে, সেখানে খুব ভালোভাবে লাইট আছে, সেই জায়গায় আসলে ফেসটাকে ভালোভাবে এক্সপোজ করতে পারে না। বাট আপনি যখন এটা ঘুরে আসলে উল্টো পাশে চলে যাবেন তখন দেখবেন যে আবার হিউম্যান সাবজেক্টকে প্রায়োরিটি দিচ্ছে। তবে এই জায়গায় আমি আসলে একদম টপ এন্ড লেভেলের বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি বলতে পারতেছি না। ভিডিওগ্রাফিতে একটু দুর্বলতা ডেফিনেটলি এখানে আছে। তবে ফোকাল লেন্থ আপনি খুব ভালোভাবে টাইট থেকে আল্ট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন। স্টেবিলিটি মোটামুটি একদম টপ নচ লেভেলের না, তবে পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এটা 4K পর্যন্ত ভিডিও করতে পারে, যেটা আসলে এক্সিলেন্ট আমার কাছে লাগছে। পোর্ট্রেট ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন, সেই ক্যাপাবিলিটি দারুণ আছে। এবং সেলফির ক্ষেত্রেও কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও পেয়ে যাচ্ছেন এবং নর্মাল ভিডিও 4K 60 FPS পর্যন্ত তো পেয়ে যাচ্ছেন। ফোকাল লেন্থটা যথেষ্ট ওয়াইড আছে, বেশ স্টেবল ভিডিও পাবেন। তবে
যে সেলফির সেন্সরটা আছে এখানে 32 মেগাপিক্সেলের, এইটা দিয়ে সেলফিতে আমি আসলে নরমালি ছবি তুলতে গেলে স্যাটিসফাই হইনি। লাইক মেইন সেন্সর দিয়ে যত ভালো সেলফির এক্সপিরিয়েন্স পেয়েছি সেই হিসেবে আমার এক্সপেকটেশন আরো একটু বেটার ছিল আসলে এই ফোনটাকে নিয়ে। সেই জায়গায় আমি বলবো যে এখনকার ফোনের সাথে কম্পেয়ার করলে ভাই এটা সেলফিটা আসলে অতটা ভালো না। লাইক গত বছরের ফ্ল্যাগশিপ ভিভোর ফোন সেই হিসেবে সেলফিটা যত ভালো হওয়া দরকার ছিল, মেইনলি সামহাউ এটার ডিটেইল আমার কাছে কেন জানি কম মনে হয়েছে। ওই যে ডিজিটাল আর্ট ইফেক্টের যে ব্যাপারটা, আমি দেখছি যে এর থেকে অনেক কম দামের ফোন বা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো আরো বেটার সেলফির এক্সপিরিয়েন্স দিচ্ছে। বা আপনারা যারা আসলে এই ফোনটা ব্যবহার করতেছেন তাদের কাছে আসলে এক্স্যাক্টলি সেলফির এক্সপিরিয়েন্স কেমন সেটা একটু কমেন্ট করে জানাইতে পারেন। তবে এটার ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স ভালো আছে। লাইক আমি যখন মিটে কথা বললাম বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা বললাম তখন এটা ঠিকঠাক ভালোই দেখা যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম দেখিনি। জাস্ট সেলফি ক্যামেরাতে সেলফি পোর্ট্রেট তুলতে গেলে বা সেলফি নর্মাল আসলে নিতে গেলে সেই ক্ষেত্রে আমার কাছে অতটা ভালো লাগেনি। তবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভাই এক্সিলেন্ট ছিল, বিকজ এখানে 5400 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যেটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু এই ফোনটা এখনো খুব ভালোভাবে আসলে কোপ আপ করতে পারে এবং এইটাকে কিন্তু আপনি 100 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন, আবার 50 ওয়াট পর্যন্ত কিন্তু ওয়্যারলেস চার্জ করতে পারবেন, রিভার্স চার্জও করা যায়। সো চার্জিং এর ক্ষেত্রে কিন্তু ভাই এই ফোনটা এখনো দুর্দান্ত নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, ভিভো 100 সিরিজ থেকে 200 সিরিজে এসে আসলে দারুণ একটা লিপ নিয়েছে, দারুণ একটা ইমপ্রুভমেন্ট আসলে তারা দেখিয়েছে। সেই হিসেবে আমার সেরকম এক্সপেকটেশন আসলে এই ফোনটা মিট করতে পারেনি। যেমনটা আমি কিন্তু ভিভো X200 প্রো মিনিটা ব্যবহার করছি, সেখান থেকে আমি যেটা পেয়েছি। তবে স্টিল এই ফোনটা আসলে যদি কেউ কিনতে চান বা কিনেই ফেলেন তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যে খারাপ হচ্ছে তা কিন্তু নয়। আপনি যে অনেক কিছু আসলে অন্যান্য ব্র্যান্ডের থেকে লস করতেছেন সেটাও কিন্তু না। তবে যদি আমার কাছে এরকম ইনভেস্টমেন্টের কথা বলা হয়, লাইক 80,000 টাকা দিয়ে ফোনটা কেনা উচিত হবে কিনা অ্যাজ এ স্পেক বাম্প হিসেবে যদি গেমিং করতে চান সেক্ষেত্রে নিতে পারেন। আদার দেন দ্যাট লাইক লং টাইম ধরে ইউজ করা রিসেল ভ্যালুর ব্যাপারটা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে। সো সেই জিনিসটা কনসার্নে রেখে ডেফিনেটলি আপনারা কিনতে পারেন। সো এটাই ছিল মূলত আমার এই ভিভো X100 প্রো ফোনটার এক্সপিরিয়েন্স। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।